হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। তো আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। 12 তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, সেই কথাটা কেন 12 তারিখ প্রকাশ করে, কেন 21 তারিখে এসে প্রকাশ করা লাগতেছে? ভাগ বাটোয়ারায় দিন দরবারে মিলে নাই। এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে একটা রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় নাগরিক কমিটির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা নিয়ে রীতিমতো এখন বাংলাদেশের তোলপাড় চলছে। আমার কাছে সবচেয়ে মেধাবী মনে হয়েছিল এই হাসনাত আব্দুল্লাহ সাহেব। এমন একজন মেধাবী লোক আজকে কেন এই ধরনের একটা স্ট্যাটাস দিলেন আমি বুঝতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সাম্প্রতিক সময়ে আপনারা সকলেই অবগত আছেন হাসনাত আব্দুল্লাহ এবং সেনা প্রধানের মধ্যে একটি বিরোধ তৈরি হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেনা প্রধানের উপরে গুরুতর অভিযোগ তুলেছে হাসনাত আব্দুল্লাহ, আপনারা সকলেই অবগত আছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ এবং সেনা প্রধানের মধ্যে একটা বাক বিতণ্ডার সৃষ্টি হয়েছিল। দর্শক শ্রোতা মণ্ডলী, ফেসবুক এক পোস্টের মাধ্যমে সেটি জানিয়েছে হাসনাত আব্দুল্লাহ। ক্যান্টনমেন্টে সেনাপ্রধান হাসনাত আব্দুল্লাহ কিংবা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কি বিরূপ আচরণ করেছিল, কি বলেছিল সেদিন, সে কথাও উল্লেখ করে তিনি ফেসবুক পোস্টে বিস্তারিত বর্ণনা করেছে। দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহর সেই ফেসবুক পোস্টের পরেই তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গন জুড়ে সারা দেশে নানা ধরনের আলোচনা সমালোচনা। সেনাপ্রধানের দিকে অভিযোগের তীর সকলের, একের পর এক অভিযোগ উঠছে সেনাপ্রধানকে নিয়ে। দর্শক শ্রোতা মণ্ডলী, এই সমস্ত অভিযোগ নিয়ে এবারে মুখ খুলেছে সেনাপ্রধান। হাসনাত আব্দুল্লাহর তোলা অভিযোগ সেনাপ্রধান কি বলল আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। সেনাবাহিনীর পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহর এই অভিযোগকে নাকচ করে বলা হয়েছে হাসনাত আব্দুল্লাহ মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর কথা বলেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে সেনাপ্রধানের তরফ থেকে পক্ষ থেকে কি বলা হলো, সেনাবাহিনীর পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহর তোলা অভিযোগ নিয়ে কি বলল তারা, আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। শনিবার নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গেই 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে বিবৃতিতে হাসনাতকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আব্দুল্লাহ ও তার দলকে আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠক হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে নেত্র নিউজকে একজন মুখপাত্রের মাধ্যমে বিবৃতি দেয় সেনা সদর। আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে, আজকেও কিছু কিছু করে আমরা দিব। এর উদ্দেশ্য একটাই, এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন, তাদের অর্থে, তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি। তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছে, সেই অর্থ আপনার কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছেন এবং এই সমস্ত ব্যাংকাররা টাকা দিয়েছেন। আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি। আমরা আজ পর্যন্ত 4200-এরও উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য
সেদিকেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাল্লাহ। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক কমিটির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা নিয়ে রীতিমতো এখন বাংলাদেশের তোলপাড় চলছে। তিনি কেন এমন একটি পোস্ট দিলেন, অবশ্যই আমাদের সেটি ভেবে দেখা দরকার। তিনি কতটা সত্য বললেন সেটিও নিশ্চয়ই আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আরো প্রশ্ন উঠতে পারে, সেনাবাহিনী কি সত্যি সত্যিই হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির আরো অনেককে ডেকে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদের কাছে কোনো প্রস্তাব দিয়েছে? প্রস্তাবের বিনিময়ে তারা কি পাবে সে ধরনের কোনো কথাবার্তা আসলে বলেছে কিনা, এবং সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো এখতিয়ার আছে কিনা সে প্রশ্ন উঠছে। যদি শেষ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো ধরনের এখতিয়ার আছে কিনা, স্পষ্ট ভাষায় বলতে হবে অবশ্যই সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের ন্যূনতম কোনো সুযোগ স্বাভাবিক প্রক্রিয়ায় নেই। এবং এর সঙ্গে আরো একটি প্রশ্ন আমি আগে থেকে একটু জুড়ে দিতে চাই, সেটি হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য সঠিক হোক কিংবা অসত্য হোক, কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি তার ফেসবুকে এই ধরনের পোস্ট দিলেন? যে কথা বলছিলাম, সেনাবাহিনী খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতিতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই, কিন্তু দেশ তো আর এখন নিশ্চয়ই স্বাভাবিক কোনো প্রক্রিয়ার মধ্যে নেই। গত 5 আগস্ট যখন রাজনৈতিক পট পরিবর্তনটি ঘটল, শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন, তখন যে লাখো কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে, সেনাবাহিনীর প্রধান যখন তিনি সব দায় দায়িত্ব নিজের কাছে তুলে নিলেন এবং দেশকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া উত্তরণের জন্য তিনি তার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে চাচ্ছেন, সেই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য আমি প্রথমে বলেছি যদি সঠিক ধরেও নিই, কেন এই মুহূর্তে এইভাবে এটি প্রকাশ করা হলো? হাসনাত আব্দুল্লাহরা বা জাতীয় নাগরিক পার্টি কোনোভাবে নির্বাচন চায় না, এটি আমরা জানি, মানে খুব দ্রুত গতিতে নির্বাচন চায় না। এবং তারা এর পিছনে যে অজুহাতটি দাঁড় করিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটি কেউ চায় না। অবশ্যই আমরা চাই আওয়ামী লীগের যেসব নেতা কর্মী বা আওয়ামী সরকারের যেসব মন্ত্রী বা আওয়ামী সংসদ সদস্য ছিলেন তারা যে অপকর্মগুলো করেছেন, গুম খুন থেকে শুরু করে দুর্নীতির নানান অভিযোগ তাদের বিরুদ্ধে, অবশ্যই আমরা তাদের প্রত্যেকের বিচার চাই। আমরা তাদের যেমন প্রত্যেকের বিচার চাই, একইভাবে এখন এই মুহূর্তে যে চাঁদাবাজিগুলো চলছে, দুর্নীতি চলছে, সেগুলো বিচার আমরা অবশ্যই চাই। ঠিক আছে, ভালো কথা, এগুলো বিচার পরে হবে, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে। কিন্তু নিষিদ্ধ কেন করতে হবে? সবচেয়ে বড় কথা, যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অযাচিত এবং অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর সব মন্তব্য করে যাওয়া হচ্ছে, সেটি কি উদ্দেশ্যে? পেছনের কারণটি কি? ক্যান্টনমেন্ট আক্রমণ করা, সেনাপ্রধানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এগুলো কিসের আলামত? এটা তো চরম সত্য কথা। সেনাবাহিনী যে কোনো রাষ্ট্রের, যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের সেনাবাহিনীর অনেক বিষয় বিতর্কের মধ্যে চলে গেছে, বিতর্কিত হয়েছে। বিতর্কিত হওয়ার মূল কারণ হচ্ছে রাজনৈতিক সরকারগুলো তারা প্রত্যেকেই যে যার মতো করে ব্যবহার করতে চেয়েছে। হয়তো আওয়ামী লীগ একটু বেশি করেছে, অনেক বেশি করেছে, একটু না ধরে নিলাম, কিন্তু পুরো সেনাবাহিনীকে কেন বিতর্কিত করতে হবে? এবং সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের নিজ স্বার্থে নানান ধরনের অপকর্ম জড়িয়েছে, এ কথা সত্য, আমরা কেউ অস্বীকার করি না। কিন্তু সেই মুষ্টিমেয় কিছু অসাধু কর্মকর্তার কারণে পুরো সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া, কি কারণে? আটলান্টিকের ওপার থেকে গায়েবী আওয়াজ দিয়ে মাঝে মধ্যে মব ক্রিয়েট করা হবে, তৌহিদি জনতার নামে সবকিছুর উপরে আক্রমণ চালানো হবে, এগুলো কিসের ইঙ্গিত? এবং নিঃসন্দেহে এগুলোর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, এগুলো চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। কথায় কথায় সরকারের একাধিক উপদেষ্টা, ছাত্র সমন্বয়করা বিশেষ করে যারা রয়েছেন, মাহফুজ আলম থেকে শুরু করে আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, যারা ছাত্র সমন্বয়ক সাবেক, এবং কিছু ভুইফোর সংগঠন বেরিয়েছে, আমি এর আগেও বলেছি, তারা যেভাবে সেনাপ্রধানকে উদ্দেশ্য করে, সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, অকথ্য ভাষায় মন্তব্য করছেন, এগুলো কোনো স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ নয়, স্পষ্টত কোনো স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ নয়। তাহলে সেই সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনী, আমি আগে বলেছি বিতর্কিত কর্মকাণ্ড তাদের অবশ্যই কারো কারো রয়েছে, কিন্তু এটি তো চরম সত্য কথা, এখনো এদেশের মানুষের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে রয়েছে। সেই সেনাবাহিনীর অস্তিত্ব ধ্বংস করার জন্য, স্ট্রেট বলতে চাই, সোজা কথায় বলতে চাই, একটা দেশের, একটা রাষ্ট্রের সেনাবাহিনীকে ধ্বংস করলে সেই দেশে আর কিছু থাকে না।
অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আরো অনুষঙ্গ আছে। কিন্তু সেনাবাহিনী যখন শেষ হয়ে যায়, সার্বভৌমত্বের প্রতীকটি যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আর সেই দেশের সক্রিয়তা বলে কিছু থাকে না। অতএব সেই ম্যাটিকুলাস ডিজাইনে সেনাবাহিনীকে এইভাবে চ্যালেঞ্জের মুখে ছুড়ে ফেলা হচ্ছে। সেনাপ্রধান থাকবে, সেনাবাহিনী থাকবে নাকি কারা থাকবে, এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত স্পষ্ট ভয়ঙ্কর কথাবার্তা আমাদের সামনে তুলে আনা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক পার্টি নাকি একটি বৈঠক ছিল শুক্রবার সন্ধ্যায়, এবং তারা সেখানে যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বলছে না, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, তবে বিচার প্রক্রিয়াটি ত্বরান্বিত হোক। আমরাও চাই বিচার প্রক্রিয়াটি ত্বরান্বিত হোক, কিন্তু তাদের কথা হচ্ছে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস থাকবে না। কেন, কি উদ্দেশ্যে? কোনো ব্যক্তি কোনো ভয়ঙ্কর অপরাধ করলেও প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি কি শাস্তি ভোগ করবেন? কোন আইনের আওতায়, কোন নৈতিক ভিত্তিতে তারা এই দাবি তুলছে? এবং এটুকু তো আমরা স্পষ্ট বুঝে গেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টির যে জন্ম, তাদের এখন ব্যবসার মূল পুঁজি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিরোধিতায় তাদের ব্যবসার মূল উদ্দেশ্য। আসিফ মাহমুদ কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন স্পষ্ট ভাবে। তিনি এখন উপদেষ্টা পরিষদে রয়েছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে তিনি বলছেন সরাসরি, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নাম প্রস্তাব করা হলো, তার নাম, তখন সেনা প্রধান বলেছেন, এরকম নাকি মন্তব্য করেছেন যে একজন কনভিক্টেড ব্যক্তি, মামলার আসামি, তিনি কিভাবে একটি রাষ্ট্রের সরকার প্রধান হন। খুবই যৌক্তিক কথা, তিনি খারাপ কিছু বলেননি। এবং শেষমেশ যখন ডক্টর মোহাম্মদ ইউনূসই প্রধান উপদেষ্টা হবেন, এরকম একটি সিদ্ধান্ত চূড়ান্ত হলো, তখন নাকি আমাদের সেনা প্রধান মন্তব্য করেছিলেন যে বুকে অনেক বড় পাথর বেঁধে সিদ্ধান্তটি মেনে নিচ্ছে। যদি এই মন্তব্য করেও থাকেন, খারাপ কিছু বলেননি। আমাদের মনে রাখতে হবে, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্টে সব ধরনের দায় দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। এই জন্যই আমরা জানি বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনার কাজে নিযুক্ত আছে, এবং দেশে একটি সুষ্ঠু, স্বাভাবিক, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য, দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়ার জন্য তিনিও যথাসাধ্য চেষ্টা করছেন। তিনিও বিভিন্ন সময় মানুষের পাশ বুঝে কথা বলছেন, সেগুলোই এখন সাবেক ছাত্র সমন্বয়কদের জন্য কাল হয়ে উঠেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেনা প্রধান কোনো বিষয় না, সেনাবাহিনীকে নিরস্ত্র করতে হবে, সেনাবাহিনীকে ধ্বংস করতে হবে, তাহলে এই দেশকে যা ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে, জঙ্গি রাষ্ট্র কায়েম করার সুযোগ খুব বেশি পাওয়া যাবে। সেই উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে। স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, যে অবস্থা আমরা পৌঁছেছি, সেনাবাহিনী আমরা মনে করি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, এবং এর পিছনে যে আন্তর্জাতিক শক্তি রয়েছে সেটি স্পষ্ট। পাকিস্তানের ISI থেকে শুরু করে তুরস্কের অনেক ধরনের হাত রয়েছে, আমেরিকার ডিপ স্টেট নিয়ে যারা খেলে তাদের হাত রয়েছে স্পষ্টভাবে। চীনের একটি অংশ থাকতে পারে। ভারতের আগ্রাসন আমরা মেনে নিতে পারি না, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবসময় কথা বলে যাচ্ছি, অবশ্যই বলবো। তাদের দাদাগিরি সুলভ আচরণ আমরা মানতে চাই না, কিন্তু পাশাপাশি এটাও সত্য কথা, অন্য কারোর দাদাগিরি, 71-এ যারা আমাদের চরম শত্রু ছিল, তাদের দাদাগিরিও আমরা কোনোভাবে মেনে নিতে চাই না। এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিরা, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তাদের বেস কতখানি, সারা বিশ্বের বিভিন্ন দেশের সাবেক সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, বুদ্ধিজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, তারা সবাই এই সংস্থাটিতে কাজ করে। অলাভজনক একটি প্রতিষ্ঠান। তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, এবং সেনাপ্রধান আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে গত 2-3 দিন আগে যে সাক্ষাৎ করলেন, তারপর তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে। খুব দ্রুত নির্বাচন দিতে হবে, এটাও সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টা ফিল করছেন। সেখান থেকে তিনি বলেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে যে নির্বাচন খুব কম সমস্যার মধ্যে দিয়ে এই বছরের মধ্যে হতে পারে, আর আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। সেইখান থেকেই, সেই রাতে হাসনাত আব্দুল্লাহ এই ধরনের একটি পোস্ট দিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ সহ আরো 2-1জনকে যে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ক্যান্টনমেন্টে, প্রশ্ন তো এটাও জাগে যে হাসনাত আব্দুল্লাহকে জাতীয় নাগরিক কমিটির, জাতীয় নাগরিক পার্টির প্রধান তো আর তিনি নন, সেখানে তো আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম, কেন তিনি নন? কেন তাকে ডাকা হয়নি? শুধু হাসনাত আব্দুল্লাহ বা তার মতো আরো 2-1জন কেন ডাকা হলো? এই প্রশ্নের উত্তর হাসনাত আব্দুল্লাহকে দিতে হবে। এবং জাতীয় নাগরিক পার্টির সন্ধ্যায় যে সিদ্ধান্তটি জানিয়েছে গণমাধ্যমকে, আরেকটি সিদ্ধান্ত যে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য জাতীয় নাগরিক পার্টি নেবে না, এটি তার ব্যক্তিগত মতামত। এইভাবে এক একজন ব্যক্তিগত মতামত দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মব ক্রিয়েট করছে, আর কথা বলা হবে এর দায় দায়িত্ব আমাদের নয়। জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আর প্রত্যেকবারই বলা হচ্ছে যে এগুলো যার যার ব্যক্তিগত মন্তব্য, আর ব্যক্তিগত মন্তব্যের মধ্যে দিয়ে মব ক্রিয়েট করে সারা বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, আর আপনারা দায়িত্ব নেবেন না, তা তো হতে পারে না। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।
আমার কাছে সবচেয়ে মেধাবী মনে হয়েছিল এই হাসনাত আব্দুল্লাহ সাহেবকে। এমন একজন মেধাবী লোক আজকে কেন এই ধরনের একটা স্ট্যাটাস দিলেন আমি বুঝতে পারি না। উনি ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং এই স্ট্যাটাস দিয়ে আজকে হলো 21 তারিখ, 21শে মার্চ। উনি আজকে থেকে 10 দিন আগের 11 মার্চের একটা ঘটনা বর্ণনা করেছেন। 11 মার্চ দুপুর 2:30 সেই সময় লিখে উনি পুরো একটা স্ট্যাটাস লিখেছেন, বেশ বড়সড় একটা স্ট্যাটাস, একদম ছোট নয়, এবং প্রায় 500 পৃষ্ঠা, 500 হলে 450 ওয়ার্ডের মতো একটা বড় একটা স্ট্যাটাস। সেখানে উনি কী লিখেছেন, উনি যেটা বলেছেন যে ওই 11 মার্চ দুপুর 2:30 উনি নাকি সেনানিবাসে মানে ক্যান্টনমেন্টে উনি নাকি একটা মিটিংয়ে বসেছিলেন এবং সেখানে তাদেরকে ক্যান্টনমেন্টের পক্ষ থেকে কিছু প্রস্তাব তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই প্রস্তাবগুলি বলাই বাহুল্য উনি প্রত্যাখ্যান করেছেন এবং প্রত্যাখ্যান করে উনি এখন সেগুলি জনগণের কাছে প্রকাশ করে দিয়েছেন। তো এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেকে অনেক কথা বলতেছেন যে 11 তারিখে ঘটনা উনি এতদিন পরে কেন প্রকাশ করলেন। যখন সেটার ব্যাখ্যা ওনার অত ওভাবে নাই, বাট কিছুটা আছে, সেটা আমি বলছি। তার আগে আমি ওনার স্ট্যাটাসের কিছু কথা আপনাদের পড়ে শোনাবো এবং সঙ্গে সঙ্গে মন্তব্য করব। পরে একবারে মন্তব্য করতে গেলে না খেয়ে হারিয়ে ফেলি, কাজে এই সঙ্গে সঙ্গেই মন্তব্য করব। উনি লিখেছেন, আপনারা শুনুন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। মানে মূল বক্তব্য হলো রিফাইন্ড আওয়ামী লীগ, মানে যে সমস্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অপরাধ, অপকর্মের অভিযোগ ছিল তাদেরকে বাদ দিয়ে একটা নতুন আওয়ামী লীগ করা হবে, রিফাইন্ড। এবং সেখানে শীর্ষস্থানে থাকবে সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন এবং তাপস। এই যে তাপসকে আমি আমার মন্তব্যটা করছি, তাপসকে যদি আপনি আনেন আওয়ামী লীগের মাথায়, সে রিফাইন্ড হলো কি করে? একই জিনিস হলো। আওয়ামী লীগ আমলে সবচেয়ে দুর্নীতির অভিযোগ যে সমস্ত আওয়ামী লীগের লিডারদের মধ্যে ছিল তার মধ্যে তাপস হলো শীর্ষস্থানীয় একজন। তাকে দুর্নীতিতে হারাতে পারবে এমন লোক মনে হয় খুব কম ছিল। আমি জানি না, কেউ পারলে পারতেও পারে, কিন্তু আওয়ামী লীগের লিডারদের মধ্যে তার চেয়ে বেশি দুর্বিনীত, তার চেয়ে বেশি বেপরোয়া, তার চেয়ে বেশি করাপ্ট এবং তার চেয়ে বেশি আপনি কি বলবো এটা অসভ্য দ্বিতীয় আর কোনো নেতা ছিল কিনা আমার সন্দেহ আছে। কিন্তু মানুষই মনে করতো না। এই লোক বলেছিল, একজন সেই চিফ জাস্টিসকে তাকে নামিয়ে দিয়েছিল, এই লোক বলেছিল। আর তাকে মাথায় আনলে রিফাইন্ড আওয়ামী লীগ হয় কীভাবে ভাই? ঠিক আছে, আরও কি লিখেছেন? উনি লিখেছেন, আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30। এই 2 জনকে আমি জানার খুব আগ্রহ ছিল। আমি পুরো জিনিসটাই পড়লাম, আমি ওই 2 জন সম্পর্কে জানতে পারলাম না। আপনি যদি আপনার নাম প্রকাশ করতে পারলেন তো ওই 2 জনের নাম প্রকাশ করলেন না কেন? এটা কিন্তু আমার একটা প্রশ্ন, আশা করি উনি জবাব দেবেন। উনি আরেক জায়গায় লিখেছেন, ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। তারপরে এটা প্রমাণ দিতে যে বলছেন, আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। আচ্ছা, তাহলে কোন কোন দল রাজি হয়েছে নামটা বলুন। তারা কি করেছে, কি বয়ান দিয়েছে? আমার তো এরকম কোনো বয়ান দেখছি না। হ্যাঁ, আমি দেখছি যে বিএনপি শুরু থেকেই বলছে, এটা 2-1 দিন হয় না, অনেক আগে থেকে তারা বলছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। কেন চায় না? এটা তাদের রাজনীতি এবং বিএনপির রাজনীতিটা আমার কাছে একদম স্পষ্ট। আমার ধারণা বিএনপি না চাওয়ার কি কারণে চায় না এটা সবাই বুঝবেন। বিএনপি চায় না এই কারণে, বিএনপি মনে করে যে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তারপরেও তাদের কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ তো জনগণ দ্বারা প্রত্যাখ্যাত একটা দল, জনগণ এই দলকে ভোট দেবে না, মাঝখান থেকে তাদের লাভ হবে, তারা ইলেক্টেড হবে এবং তারা বলতে পারবে যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করেছি, আমরা জিতেছি। এই হলো বিএনপির হিসাবটা, স্পষ্ট হিসাব। আর যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন হয় তাহলে সারা দুনিয়া বলবে যে আওয়ামী লীগবিহীন নির্বাচনে আপনি জিতছেন, তাহলে এটা অত ইনক্লুসিভ হয় না বলবে। কিন্তু এই কথাটা তো কয়েকদিন আগে জাতিসংঘের যে অনুসন্ধানী দল এসেছিল তারাও তো বলে গেছে, তারাও তো আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। এটাই নিয়ম। কাজে বিএনপি না চাওয়া খুব স্বাভাবিক। চায় কারা? চায় এই ছাত্ররা। কেন চায়? চায় এই কারণে আওয়ামী লীগ থাকলে তাদের অবস্থা আরও খারাপ হবে, এটা তাদের মাথায় ঘুরাই দিচ্ছে। মূল ঘটনা এখানেই। যাও, আমি এরপরে আসি। আরেক জায়গায় উনি লিখেছেন, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, মানে তাদেরকে বলা হয়েছে, আমাদেরকে আরও বলা হয়, কি বলা হয়? রিফাইন্ড আওয়ামী লীগ যাদেরকে দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং বঙ্গবন্ধুরা আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। এটা নাকি তাদেরকে আর্মির পক্ষ থেকে বলা হয়েছে। আচ্ছা, যদি এরকম বলা হয়ে থাকে অসুবিধাটা কি? তাহলে অসুবিধাটা কি? তাহলে তো আমার পক্ষে মনে হয়ে যেতে খারাপ কি? কারণ আওয়ামী লীগ পুরো দলটাই খারাপ। তাহলে কি হয়? তাহলে আওয়ামী লীগের যারা সমর্থক, যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারাও খারাপ। তো এই লোকগুলিকে আপনি কী করবেন? দেশ থেকে বের করে দেবেন? সবাইকে জেলে পড়বেন? পারবেন? ওই ক্ষমতা আপনার আছে?
আওয়ামী লীগ খারাপ হয়নি, আওয়ামী লীগের গঠনতন্ত্র চেঞ্জ হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখে বলেন তো এই গঠনতন্ত্রের কোন ধারায় আনা হয় খারাপ? বলতে পারবেন না। আওয়ামী লীগ একটা বড় দল, অনেক সমর্থক। এই দল যারা পরিচালনার দায়িত্বে ছিল গত কয়েক বছর, তারা খারাপ করেছে, তারা এই দলের নাম নিয়ে তারা অপরাধ করেছে। আপনি দেখবেন কিছু কিছু লোক নামাজ রোজা সব পরে, জব্বা আছে, মাথা মাঝে নামাজ পড়তে পড়তে কালো দাগ হয়ে গেছে, টুপি আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু ঘুষ খায়। দেখেন না এরকম? বহু দেখছেন। এখন সে যে ঘুষ খায়, এটা কি তার এই লেবাসের দোষ? সে যে ইসলামের কথা মুখে বলে, এটা কি ইসলামের দোষ? নাকি ইসলামের নামে ওই লোকটা এই কাজটা করেছে? এটা ওই লোকটার ব্যক্তির দোষ। এর জন্য তার শাস্তি ইহকালেও আছে, পরকালেও আছে। তো যদি আওয়ামী লীগের নামে কেউ অপকর্ম করে থাকে, তার জন্য ওই লোকটা দায়ী, আপনি আওয়ামী লীগকে দায়ী করতে পারেন না। এই জায়গাটাতে কিন্তু এই যে সূক্ষ্ম এটা পার্থক্যটা, এটা অনেকে বুঝতে চায় না। ভাই আওয়ামী লীগের যত লোক করাপশন ছিল, আপনি হয়তো বলবেন যে এভাবে দেখলে তো আওয়ামী লীগের সমস্ত নেতাই চলে আসে। আসুন, সমস্ত নেতারই বিচার করেন। সেন্ট্রাল লিডার, জেলা পর্যায়ে লিডার, উপজেলা পর্যায়ে লিডার, এমপি যত ছিল সবার বিচার করেন, আমার কোনো আপত্তি নাই, ধরে ধরে বিচার করেন। কিন্তু যারা এই পদগুলিতে ছিল না, যারা আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগকে ভালোবাসে, তাদেরকে আপনি নিষিদ্ধ করবেন কোন বিবেচনায়, কোন দায়িত্বে, কোন হিসাবে, কোন যোগ্যতায়? পারেন না রে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা আসেন আরেকটু পড়ি। তাদেরকে নাকি ওই আরবিদের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। তো আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক সত্য কথা তো, এটা মিথ্যা বলে নেই তো। আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। পৃথিবীর সব দলই একসময় ফিরে ফিরে আসবে, আসবে না কেন? এটা তো আদর্শের কথা, আদর্শ তো আমাদের কোনো খারাপ দেখি না। আলোচনার এক পর্যায়ে, এখন এই আলোচনা শুনুন আপনারা, আলোচনার এক পর্যায়ে বলি, মানে কে বলে? হাসনাত আব্দুল্লাহ, যে যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপুল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমার বয়সের চেয়েও বেশি। এটা নাকি তাদেরকে বলছে আর্মি অফিসাররা, অথবা অপর পক্ষ। কে বলছে ভাই? নামটা বলেন। আপনি তো সবই বলে দিয়েছেন, এই নামটা বলতে সমস্যাটা কি? আপনাকে কোন অফিসার বলেছে? অফিসার বলেছে নাকি কোনো সিপাহী বলেছে? কে বলেছে? নাকি আর্মি চিফ বলেছে? বলেন, নাম বলেন না কেন? আমরা আপনার নামটা শুনতে চাই। কে এই কথাটা বলেছে? যদি সে বলে থাকে, এই যে বলাটা, এই বলাটা সে বলতেই পারে, এখানে কিন্তু কোনো অন্যায় কিছু নাই। সে যদি 40 ইয়ার্স চাকরি করে, তাহলে আপনার বয়সে বেশি হবেই। আবার এখানে আরও বলেছে যে তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। এই কথাটাকে ওই আর্মি ভদ্রলোক বলেছেন, ওনারা বলেছেন। যদি এই কথাটা বলে থাকে, এই কথা ভুলটা কি আছে? আওয়ামী লীগ ছাড়া আপনি ইনক্লুসিভ ইলেকশন কীভাবে করবেন? আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে, যে ইলেকশন আওয়ামী লীগ করছিল একবার 2014 সালে। ইনক্লুসিভ ইলেকশন করতে হলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে, কারণ আওয়ামী লীগের যে ভোটগুলি আছে, এই ভোটগুলি তো আছে আওয়ামী লীগের। ইনক্লুসিভ ইলেকশন, আওয়ামী লীগের ইলেকশন করে দেখেন না, তার অর্ধেক ভোট পান কিনা আপনারা দেখেন না? এত সোজা। মানুষের মন জয় করতে হয় ভাই। ভোট পেতে হলে মানুষ আপনাকে একটা ভোট দিবে, উল্টাভাবে মানুষের কাছ থেকে ভোটটা আদায় করতে হবে। একটা মানুষের কাছ থেকে একটা ভোট আদায় করতে হলে ওই মানুষের মন জয় করতে হয়। ওই মানুষকে ভয় দেখিয়ে পাওয়া যায় না, হুমকি ধামকি দিয়ে পাওয়া যায় না, ইমোশন ক্রিয়েট করে পাওয়া যায় না, যে কাজটা আপনারা এখন করছেন। আমি বলবো এই কথা, আরেকটু পরে বলবো। তারপরে উনি ফিনিশিং এসে মানুষকে কীভাবে উদ্দীপ্ত করার চেষ্টা করেছেন সেটাও একটু পরে শোনাই। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরে ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না, নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। তারপরে লিখেছেন আরেক জায়গায়, আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। তারপর আবার লিখেছেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিধাইতে হতে দেব না। 5 আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই এবং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে। এই হলো ওনার স্ট্যাটাস। ফলে কি হলো? ফলে ওনারা যেটা করলেন আমার বিবেচনায় সেটা হলো যে এই সরকারের সঙ্গে, তাদের সঙ্গে আর্মিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। কি লাভ হলো এতে? আপনি তো সেন্টিমেন্ট ক্রিয়েট করছেন, কিছু লোকের কাছ থেকে এক ধরনের সহানুভূতি পাচ্ছেন, পাবেন অল্প সময়, কোনো সন্দেহ নেই, কিন্তু এই সহানুভূতি খুব শিগগিরই কেটে যাবে। এবং আপনি ব্যক্তিগতভাবে আমার ক্ষতি হলো এখানে যে আপনাকে আমি যেরকম ঠান্ডা মাথার নেতা মনে করতাম, আপনাকে আর সেরকম মনে করতে পারছি না। আপনাকে আমাকে একজন হটকারী নেতৃত্ব মনে হচ্ছে। এই কথাগুলি বলার মাধ্যমে আপনি আপনার হটকারী আচরণ করছেন। আপনি খোলামেলা বলছেন যে আমার কোনো আপত্তি নেই, আমি নিজেও খোলামেলা বলি, খোলামেলা বলতে পছন্দ করি, কিন্তু আপনি তো খোলামেলা বলেননি। আপনি কোথাও বলেননি আপনার সঙ্গে কি আলোচনা করেছে, তার নামটা কি বলেননি।
আপনি আবেদনকে খেপিয়ে দিয়েছেন, কিন্তু তার নামটা বলেননি। কেন বলেননি? তাহলে কি কোনো নাম নাই নাকি আপনার আপনার সঙ্গে সমতলা ভয়ই নাই? আমার তো সমূহ সম্ভাবনা আপনি ওখানে গিয়েছিলেন অন্য কোনো কাজে, হয়তো বেরিয়ে এসে আপনি বানিয়ে বানিয়ে বলছেন। যদি এমন হয়, হতেই পারে। 12 তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, সেই কথাটা কেন 12 তারিখ প্রকাশ করে, কেন 21 তারিখে এসে প্রকাশ করা লাগতেছে? ভাগ বাটোয়ারায় দিন দরবারে মিলে নাই, এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের মোটামুটি পরিচিত মুখ এবং ছাত্রনেতা হিসেবে বেশ পরিচিত। তার পাশাপাশি আরো বেশ কয়েকজন ছাত্রনেতা আছে, তার প্রতি আমাদের সহানুভূতি আছে, ভালোবাসা আছে, এবং তারা যে জনগণের ইমোশন নিয়ে আবার খেলছে, এইটার আমরা মানে রহস্যটা আমরা খোঁজার চেষ্টা করছি, এবং এটা আমাদের কাছে ধ্রুবীসন্ধিমূলক মনে হয়। তাদের সাথে যদি 12 তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, সেই কথাটা কেন 12 তারিখ প্রকাশ করে, কেন 13 তারিখ, কেন আজকে এই 21 তারিখে এসে প্রকাশ করা লাগতেছে? তাহলে কি তারা একটা দেন দরবারের চেষ্টা করেছিল? ভাগ বাটোয়ারায় দেন দরবারে মিলে নাই, এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে না, আমরা ক্যান্টনমেন্টে এটা হয়েছে, একটা রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এই কথাগুলো তো আমরা আগস্টেই বলে আসছি। আগস্টেই তো গণ অধিকার পরিষদ এই আপনার আমাদের এই আলরাজি কমপ্লেক্সের কার্যালয়ের সামনে আমরা প্রোগ্রাম করেছি, আমরা ফেব্রুয়ারিতে আমরা প্রোগ্রাম করলাম। এই আন্দোলনের স্পিরিটের জায়গা থেকে তো এই সমস্ত পরিচিত ছাত্র নেতৃবৃন্দ যারা নাপা করেছেন, এই নাগরিক পার্টি কিংবা এই নাপার নেতা, তাদেরও তো এখানে আপনার একটা সক্রিয় শক্ত ভূমিকা পালন করা দরকার ছিল। যেখানে আহতরা চিকিৎসা পাচ্ছে না, তাদের সাথে এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে। তারা কেউ বিয়ে করে, কেউ দল করে, তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি লাভের মানে ব্যস্ত আছেন, আর আহতরা চিকিৎসা পায় না, এখনো ওর দ্বারে করে বিদেশ যাওয়ার কথা, বিদেশ যেতে পারছে না। তাদের ক্যাটাগরি নিয়ে 9-6 করা হয়েছে। আবার যারা তাদের দল করছে না, তাদের বিষয়ে তাদের একটা বৈষম্যমূলক আচরণ। তো এদের দ্বারা তো এটি প্রত্যাশা করে, তারা বয়সে যতই আমাদের ছোট হোক কিংবা ছাত্র নেতা হোক, তারা এই মুহূর্তে তো পরিচিত জাতীয় নেতা, তাদের কাছ থেকে মানুষ অনেক ভালো কিছু আশা করেছিল। এখন এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা যদি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা মানে ইস্যু মাঝে মাঝে ছেড়ে আসলে রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করতে চায়, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর খেলা হবে, এবং এই খেলার পরিণতি খুব খারাপ হবে। এখন এই যে সামরিক বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে সামরিক বাহিনী এইটা করছে, ওইটা করছে, রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান বাতিল, এটা গণ অভ্যুত্থানের স্পিরিট ছিল। তোমরা কেন করো নাই? তোমরা কেন এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছো? শপথ নেওয়ার আগে তোমাদের মনে পড়ে নাই যে আমরা রাষ্ট্রপতির কাছে শপথ নেব না? এই রাষ্ট্রপতি এই ফাঁসিবাদের সিম্বল, এই রাষ্ট্রপতি ফাঁসিবাদের আইকনিক ফিগার। সে সময় তো কোনো ছাত্র নেতা গাছ দেখাইয়া বলে নাই। তারা ওই যে গাছের আগারটা খাইছে, এখন তলারটা খাইছে, যাই এখন বলছে রাষ্ট্রপতি সরাবো, তারপরে আমরা রাজনীতি নিয়ন্ত্রণ করবো, সেনাপ্রধান সরাবো, সেনাবাহিনী আমরা নিয়ন্ত্রণ করবো, পুলিশ প্রধান আমরা বসাবো। এইভাবে তো তারা রাষ্ট্র চালাতে পারবে না। তারা তো এইভাবে চলতে থাকলে বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবে। আমরা বারবার বলছিলাম যে এই গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র চালাতে, জাতীয় সংকট থেকে উত্তরণে একটা জাতীয় ঐক্যমতের সরকার প্রয়োজন, জাতীয় সরকার প্রয়োজন। ছাত্রদের সেটা শুনে নাই। তারা ওই মোমেন্টামকে কাজে লাগিয়ে তারা নিজেদের ভাগ বাটোয়ারা নিশ্চিত করেছে 3 জনকে উপদেষ্টা পরিষদে বসিয়ে। তারা অন্য কোনো দলকে নিয়েছে উপদেষ্টা পরিষদে, বিএনপির দায় দিচ্ছে তারা, বিএনপি নাকি এগ্রি করে নাই জাতীয় সরকার গঠনে। ওকে, বিএনপি করে নাই, বাকিদেরকে তোমরা প্রপোজাল দিতা, বাকিদেরকে নিয়ে আলাপ আলোচনা হতো, মিটিং হতো, বিএনপি চাপে পড়ে হলে আসতো। এখন বিএনপি করেছে কিনা আমরা সেটা তো জানি না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের অপিনিয়নটা জানাবেন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন। হাসনাত আব্দুল্লাহ তিনি স্পষ্ট করেছেন তার ফেসবুক পোস্টে, হাসনাত আব্দুল্লাহর ওপরে আমাদের সকলের ভরসা রয়েছে। দর্শক শ্রোতা মণ্ডলী, সেনাপ্রধানের পক্ষ থেকে কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে হাসনাত আব্দুল্লাহর তোলা অভিযোগকে সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান মতামত অপিনিয়ন জানিয়ে যাবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা শেষ করতে চাই, ভিডিওটা বেশি লম্বা করবো না। ভিডিও শেষ করার আগে বলতে চাই আপনাদেরকে, আপনারা কি চান? সেনাপ্রধান বা সেনাবাহিনী দেশ শাসন করুক, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ পরিচালনা করছে এভাবেই চলুক, নাকি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশের জনগণ তাদের প্রতিনিধি সিলেক্ট করতে পারে, পছন্দ করে চয়েস করতে পারে, সেটা চান আপনারা? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।